যুক্তরাষ্ট্রের শাটডাউন অচল অবস্থা কাটাতে সিনেটরদের দৌড়ঝাঁপ। 1976 সাল থেকে এই পর্যন্ত 10 বার শাটডাউন। ইউক্রেনের ফ্রন্টলাইন শহরগুলোতে ভয়। কঠিন পরিস্থিতিতে ইউরোপ। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় আজকে আপনার বিজয় দশমী। এই জন্য সনাতনী ধর্মাবলম্বী আমাদের যে ভাই দর্শক রয়েছেন, বোন রয়েছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার এবং আমি প্রবীর বড়ুয়া চৌধুরী। কবির ভাই, আমাদের অনুষ্ঠানটা দর্শকরা খুব ভালোভাবে নিচ্ছেন, তার প্রমাণ হচ্ছে প্রচুর কমেন্ট আসে। অভিযোগ একটা, আমাদের অনুষ্ঠান কেন বড় করি না, আমরা কেন কমেন্ট সবগুলো পড়ি না। আসলে আমাদের একটা টাইম ফ্রেমের মধ্যে চলতে হয়। আমরা আশা করছি এটা একটু বাড়ানোর চেষ্টা করতেছি, কর্তৃপক্ষের সাথে কথা হচ্ছে, দেখি কি করা যায়। আপনাদের পরামর্শ আমাদের মাথায় থাকলো। আচ্ছা, একজন দর্শক লিখছেন, ইউক্রেনের দখলকৃত এলাকা ছেড়ে দেয় তবে তা হবে রাশিয়ার পরাজয় এবং প্রেসিডেন্ট পুতিনের জন্য গ্লানিকর। আচ্ছা, দিদারুল ইসলাম নামে আমাদের এক দর্শক লিখছেন, চট্টগ্রাম থেকে মোহাম্মদ দিদারুল ইসলাম, যদি আমেরিকা ন্যাটো জোর দিয়ে রাশিয়া ও চীনকে ধ্বংস করে পৃথিবীকে শোষণ উৎপীড়ন চালিয়ে পরিপূর্ণ কৌশল কাজ করে যাচ্ছে, কি আপনাদের মতামত কি? এখন আসলে পৃথিবীকে শাসন তো আর ওইভাবে করা যায় না, এখন ইকোনমি ভাবেই ডমিনেট করা যায়। তো এই ছিল আজকে আমাদের আরো অনেক ছিল, কিন্তু আমাদের প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের সময় স্বল্পতা, এই কারণে আমরা আজকে সম্পূর্ণ কমেন্টগুলো পড়তে পারলাম না সব। ভবিষ্যতে আরো পড়ার চেষ্টা করব। প্রবীর দা, যেটা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভয়ের কারণ, বা কয়েক বছর পর পর আমরা এই দৃশ্যপটটা দেখে আসি, যখনই কোনো বাজেট, খণ্ডকালীন বাজেট হোক, পরিপূর্ণ বাজেট হোক, তখন যে দুই দল ক্ষমতায় থাকে, রিপাবলিকান বা ডেমোক্রেট, এদের অনেক বিষয়ে সমঝোতা হয় না, ফলে কি বাজেটটা স্থগিত হয়ে যায়, পাস হয় না। তখন শুরু হয় একটা শাটডাউন, অচল অবস্থা, যাকে আমরা বাংলা অচল অবস্থা বলি, টোটাল শাটডাউন, সেটার মধ্যে দিয়ে আমেরিকা যাচ্ছে। এখন এটা কিভাবে, কখন, এর ইতিহাস, এটা কিভাবে আপনার উঠানো সম্ভব, কতদিন থাকতে পারে, এটা নিয়ে একটু দর্শকদের আপনি যদি। ধন্যবাদ কাজল ভাই। আসলে আমরা জানি যে প্রতিটা দেশের একটি অর্থ বছর থাকে, ফিসক্যাল ইয়ার থাকে, সেটা তো আসলে তার যে পরিকল্পনা, অর্থ বছর সামনে আগামী বাজেট সে কিভাবে দেশের জন্য দেবে, বা এই ধরনের কিছু কোন কোন খাতে কি কি বরাদ্দ থাকবে, সেটা হচ্ছে ইউএস এর জন্য 1 অক্টোবর থেকে এটা আসলে শুরু হয়। তো 1 অক্টোবরের আগেই তারা আপনার সিনেটে এটা পাস করে নেয়, যেসব অর্থ বিল আছে সেই বিলগুলো পাস করে নেয়। এবার যেটা হলো সেটা মানে এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবার দ্বিতীয়বার ক্ষমতা আসার পর, সেটা হচ্ছে যখন প্রথমত হচ্ছে ওনাদের যে টোটাল 60 জনের সমর্থন লাগে, সেখানে এই যে বিলটা, অর্থ বিলটা যেটা নিয়ে আসলে ঝামেলা হচ্ছে, সেটা যে ওরা 53 জনের সমর্থন, রিপাবলিকানদের 53 জনের সমর্থন আছে, তার নিজেদেরকে আরো 7টি সমর্থন লাগবে। এই 7টি সমর্থন আসলে ডেমোক্রেট থেকে আসবে আশা করছিল, আসেনি, যার কারণে এটা আসলে আটকে গেছে। কিন্তু জাস্ট লাস্ট আপডেট যেটা হচ্ছে, সেটা হচ্ছে ওরা 3 জনের একটি সমর্থন তারা পেয়েছে, একজন স্বতন্ত্র এবং একজন হচ্ছেন 2 জন হচ্ছেন ডেমোক্রেট, আরো কিন্তু বাকি রয়ে যাচ্ছে। তো যার ফলে এটা হলো কি, যে মানে এক ধরনের বলা যায় যে তারা আসলে মানে একটা দোচালার মধ্যে পড়ে যাচ্ছে। আর পলিটিক্যাল একটা তো সমস্যা আছেই, যে ধরেন রাজনৈতিক কৌশল বলতে গেলে সব দেশে আছে। ওর এখন আমেরিকা হচ্ছে মানে খুব ভালো গণতন্ত্রের উৎকৃষ্ট, মানে গণতন্ত্রের একটা উদাহরণ। সেখানে এই চর্চাটা কিন্তু তাদের ক্ষেত্রে, এবং এটা কিন্তু একটা হিস্ট্রি যদি আমরা দেখি, ইতিহাসটা যদি দেখি, সে 1976 সাল থেকে কিন্তু এই ধরনের সমস্যাগুলো তাদের হচ্ছে। এ পর্যন্ত আপনার 20 বারের মতো হচ্ছে আপনার এই ঘাটতির সমস্যাটা হয়েছে। আর যেটা একদম কমপ্লিট শাটডাউন, যেটা মানে এরকম শাটডাউন, যেটা সেটা হচ্ছে তারা 10 বার এটা ফেস করেছে। এবং সবচেয়ে বেশি হচ্ছে আপনার 35 দিন, সর্বোচ্চ 35 দিনের শাটডাউন ছিল। আর সেটা যে লাস্ট 6 বছর আগে, মানে ওইটাও ট্রাম্পের সরকার ছিল, ডোনাল্ড ট্রাম্পের সরকারের সময় লাস্ট ঘরে এটা হয়েছিল, ট্রাম্পের প্রথম দফা শেষের দিকে, এবং শেষের দিকে বা 6 বছর আগে, এবং এবার এসে আবার ফিরে এসে আবার দ্বিতীয়বারের মতো তিনি সম্মুখীন হলেন। এই বিষয়টা যেটা হচ্ছে, তারা হচ্ছে ডেমোক্রেটরা আসলে এক ধরনের চাপে রাখার জন্য, মানে সিনেটে তাদের একটা প্রভাব আছে, একটা ইয়ে আছে, সেটা হচ্ছে চাপে রাখার জন্য। এবং তাদের এই চাপে রাখার পিছনে আরো একটা কারণ আছে, স্বাস্থ্য ঝুঁকি, স্বাস্থ্য ইয়েটা আছে। তারা সেই বিলটার মধ্যে আসলে তাদের একটা চয়েস আছে, সেই চয়েসটা যেন
ক্ষমতাসীনরা মেনে নেয়, সেই কারণে এটা আসলে এক ধরনের একটা প্রেশার ক্রিয়েট করা। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যে রিপোর্টটা দেখছিলাম সিএনএন এর একটা রিপোর্ট, সেখানে হচ্ছে অনেকে কিন্তু অলরেডি সরকারি চাকরি ছাড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটা ক্ষেত্রে একটা কথা এখানে আপনি যা বলেছেন ভালো হয়েছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবং হোয়াইট হাউস থেকে কিন্তু এক ধরনের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, যাদেরকে এই অবস্থায় বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে তাদের অনেকেই কিন্তু চাকরি থাকবে না, এবং এটা কিন্তু উনি বলছেন এটার জন্য ভবিষ্যতে দায়ী থাকবেন বিরোধী পক্ষের, মানে ডেমোক্র্যাটদের সরাসরি দায়ী করেছে। এই জন্য এখানে একটা সংখ্যা থেকে যায় যে আসলে যারা চাকরি ছেড়ে মানে ছুটিতে যাচ্ছেন তারা আসলে আদৌ ফিরে আসতে পারবেন কিনা। এই যে সমস্যাটা, এটাই হচ্ছে মূলত ঝামেলা শাটডাউনের ক্ষেত্রে। এবং আপনার শাটডাউনের ক্ষেত্রে একটা সবচেয়ে আরেকটা বড় যে হচ্ছে আপনার অর্থ আমরা যেটা আছে সবকিছুই আছে, কিন্তু মানে আপনার এগুলো ব্যবহার করার কোনো ক্ষমতা থাকছে না। এবং এইটা মূলত যে ঝামেলা, আমি কয়েকজনের সাথে একটু কথাও বলেছি, আসলে সবচেয়ে বড় যে ঝামেলায় পড়ে যারা ধরেন যারা পার্ট টাইম জব করেন, সেক্ষেত্রে যারা বিদেশে বা যারা মানে এখান থেকে বাইরে থেকে অভিবাসী যারা বৈধ মানে না অনেক ক্ষেত্রে বৈধতার জন্য অ্যাপ্লাই করেছেন, এই ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য একটা আসলে ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের তো আসলে ওই ধরনের কোনো জমানো টাকাও থাকে না, সেক্ষেত্রে তাদেরকে আসলে অনেক ভাতাও থাকে না, ওরা আসলে ডেইলি বেসিসেই তাদের কাজটা চলতে থাকে, সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। বড় বড় শপিং মলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ থাকবে, কফি হাউসগুলো বন্ধ থাকবে। আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু কফি হাউস কাজ করে, হ্যাঁ, তারপর ডেলিভারিতে কাজ করে, কিন্তু খাবার ইয়েগুলো সার্ভিসগুলো বন্ধ যাবে। তাহলে এই ধরেন গতবার ছিল 35 দিন, এইটা কয়দিন যায় ঠিক নেই, কারণ এখন কিন্তু ওদের মানে ট্রাম্পের অনেক ডিসিশনের সাথে কিন্তু বিরোধীরা একমত না। হ্যাঁ, যেমন আগে কিন্তু যে দেখতাম যে মার্কিন প্রেসিডেন্ট যারা ছিলেন তারা একটু কিছু আলোচনার ভিত্তিতে করতে চাইলো, ট্রাম্প কিন্তু কিন্তু তার নিজেই যেটা একক সিদ্ধান্তে, যার ফলে এই সব সমস্যাটা আসলে কতদিন পরে। এবং গতকাল পর্যন্ত আমি কিন্তু নমনীয়তার কোনো সুর তার কাছ থেকে শুনি ট্রাম্পের একটা বক্তব্য। আর আমি দর্শকদের একটু জানিয়ে দিতে চাই যে কোন কোন সেবায় শাটডাউনে বন্ধ থাকবে, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে আমাদের যে মার্কিন প্রবাসী বাংলাদেশিরা আছে কি কি সমস্যা, যারা এখনো ন্যাশনালিটি পায়নি, পাসপোর্ট পায়নি আমেরিকা, তাদের জন্য কি কি অসুবিধা হতে হবে, বা তাদের মার্কিন নাগরিকদের কি কি অসুবিধা হতে, যেমন জাতীয় উদ্যান ও স্মৃতিস্তম্ভ এগুলো বন্ধ থাকবে, ওখানে অনেকে কাজ করে, তাদের কাজ, ফেডারেল জাদুঘর যেটা আছে যেগুলো আছে সেগুলো বন্ধ, গবেষণা প্রকল্পগুলো বন্ধ, নির্দিষ্ট সরকারি ভাতা প্রসেসিং, এটা একটু ঝামেলা হবে। কারণ এই যে গবেষণা প্রকল্প বলেন আপনি, একটু বলেন এটার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক টিচার এখন আপনি ওনার তো আর কোনো মানে ইনকাম সোর্স নাই, ওই একটা সোর্সের ফান্ডিং এর উপর ওনাদের চলে। এই জিনিসটা যদি বন্ধ থাকে আসলে খুব একটা ক্রাইসিস, কয়েকটা মাস যে কটা দিন যাবে, এই কটা দিন আসলে তাদের জন্য একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গায়। এই জিনিসটা আসলে কোথায় কি দাঁড়ায় সেটা আসলে বলতে পারবো। আবার সরকারি ভাতার টাকা ঠিকভাবে পাবে না, অনেকে তো ওই যে বেকার ভাতা থেকে শুরু করে অনেক ধরনের ভাতা, তারপর হচ্ছে ট্যাক্স সংক্রান্ত সেবা, আর কোন বেকার ভাতা একটা আছে বেকার ভাতা আমি যেটা দেখলাম যে এটা আসলে কালকে পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে যে বেকার ভাতা এবং বয়স্ক ভাতা এবং আর দুই দিনের জিনিস মনে হয় তারা আওতার বাইরে থাকবে। এটা তাহলে সাধুবাদ দেওয়া যায়। আর সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার ভাতা, সামরিক বাহিনী, এগুলো চালু থাকবে। আর সামরিক বাহিনী ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা। আপনি যেটা বলছিলেন যে এই শাটডাউনে একটা বার্তা এসেছে ওয়াশিংটন থেকে ট্রাম্পের বিরুদ্ধে, ট্রাম্প কি বলেছেন হুবো আমি একটু পড়ে আপনার কাছে চলে যাচ্ছি। ট্রাম্প মঙ্গলবার বলেন, শাটডাউন থেকে অনেক ভালো কিছু আসতে পারে, আমরা এমন অনেক কিছু থেকে মুক্তি পেতে পারি যা আমরা চাইনি, সেগুলো হবে ডেমোক্র্যাটদের পক্ষের বিষয়। মানে উনি ঠেলে দিলেন বলটা। এটা হচ্ছে আমি অনেকক্ষণ বুঝতে আমার সময় লেগেছে, যেহেতু আমরা প্রথমে এটা ইংরেজিতে পড়ছিলাম, পরে যেটা বাংলা আসে, কারণ ট্রাম্পের কথাটা কিন্তু আসলেই কিন্তু একটা মানে আপনি মানে টুইস্ট করা। এই কথাটা আসলে কি উনি কিন্তু ইঙ্গিত করছেন ছাঁটাই করার ওনার ইচ্ছা ছিল না বা সামথিং ওনার এই ধরনের কিছু ছিল না, কিন্তু এখন উনি ছাঁটাই বা বাধ্য হয়ে ছুটিতে পাঠানো এই জিনিসগুলো নিতে বাধ্য হবেন এই জন্য, এবং উনি সুন্দর করে এটা বিরোধী পক্ষের কাঁধে চাপিয়ে দিলেন যে ওনাদের সমর্থন না করার কারণেই এই আজকের এই সমস্যাটা ক্রাইসিসটা তৈরি হচ্ছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ট্রাম্প কিন্তু এখানে নমনীয় ভাব দেখাচ্ছেন না, এবং নমনীয় ভাব না দেখানোতে সেটা আসলে এক ধরনের আপনার এই যে দীর্ঘায়িত হওয়া, এই যে দীর্ঘায়িত হবে এই জিনিসটা বেড়ে যাচ্ছে, এই সমস্যাটা আসলে তৈরি হচ্ছে। এবং এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটাতে অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট বা অন্য কোনো প্রশাসন থাকতো তাহলে হয়তো এটা আলোচনা নেগোশিয়েশনের মাধ্যমে একটা প্রক্রিয়া চলছে, যেটা আমরা দেখছি শুরু হয়েছে, কিন্তু সবকিছু আসলে ফাইনালি নির্ভর করে তো প্রেসিডেন্টের আপনার ইয়ের উপরে। সেই কিন্তু এখন ব্যাপারটা নির্ভর করছে আসলে কোন জায়গা পর্যন্ত দুই পক্ষ ছাড় দেয়।
কিন্তু এখানে কিন্তু আবার রিপাবলিক একটা হিসাব আছে যে আপনি স্বাস্থ্য খাতের যেই আপনার যে বিলটা নিয়ে তাদের একটা দর কষাকষির জায়গা, সেটা আসলে ওরা এই যে কারণেই দর কষাকষির জন্য এটা আসলে এক ধরনের ভ্যাটো দেয়া বা এক ধরনের সমর্থন না দেওয়ার মধ্যেই এই জিনিসটা তারা করছে। এখন দেখার বিষয় যে আসলে কতদিন পর্যন্ত দীর্ঘায়িত হয়। সুপ্রিয় দর্শক, আমরা এই বিষয়ে নজরে রাখছি, এটার আপডেট এলে অবশ্যই আপনাদের আমরা জানিয়ে দেব। আরেকটা দিকে আমরা চলে যাই একটু। এখন তো মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্যা বললাম, এখন আমরা ফিরে যাই সেই গত 3.5 বছর ধরে যে সমস্যায় পুরো বিশ্বব্যাপী আমরা পড়ে আছি, যেটা আর আসলে দুইটা দেশের মধ্যে যুদ্ধ হলেও এর মাসুল কিন্তু পুরো পৃথিবী দিচ্ছে। এবং আমরা এত দূরে আছি, বাংলাদেশের জনগণ সমস্যার গ্লোবালাইজেশন, কারণ এটা আসলে এতে উত্তরণের পথ তো আশার আলো দেখা যায় মিটমিট করে জ্বলে, আবার প্রদীপটা নিভে যায়। তো সর্বশেষ দাদা যেটা বলছিলাম, আপনার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেন্তে ফ্রেডেরিকসন একটা কথা বলেছেন। ওনার কথাটার কিন্তু ডেপথ অনেক এবং গুরুত্বপূর্ণ অনেক এই সময়ের জন্য। উনি কিন্তু যদি ওনার পুরা বক্তব্যের আমি এক লাইনে বলি, তাহলে উনি বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন ও বিপজ্জনক পরিস্থিতিতে ইউরোপ। এনার প্রতিটি কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কঠিন, বিপজ্জনক, ইউরোপ। এখানে যদি আপনার 5টা হুক লাইন বের করেন, 5টা ট্যাগ বের করেন, তাহলে আপনি দেখবেন যে প্রতিটা কথার খুবই ভয়ানক একটা ইঙ্গিত বহন করে। আপনি যদি এটা একটু বিস্তারিত বলেন। আমি কিন্তু গত কয়েকদিন যাবত যুদ্ধ, বিশেষ করে যে যখন আপনার পোল্যান্ডের সাথে যখন হলো, ড্রোন ঢুকে প্রবেশ করলো আকাশ সীমায়, এরপরে পরবর্তী 2-3টা কয়েকদিন পরে ডেনমার্ককে দেখলাম একটু সতর্ক, নিজেদের এয়ার স্পেসটাকে তারা কিছু বন্ধ করে দিয়েছিল, আবার সিকিউর করেছে। তাদের আসলে এই দেশগুলো খুব কাছাকাছি, মানে খুব যে আপনার আসলে টেনশনটা আসলে ছড়িয়ে যায়। আসলে এই জিনিস উনি ডেনমার্কের সরকার প্রধান যে কথাটা বললেন, এটা আসলে আগের যেহেতু আমরা তো ইরাক যুদ্ধ দেখি, ইরাক যুদ্ধ কিন্তু আপনি একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সেটা হয়েছিল, বা এটা রাষ্ট্র ইউরোপের উপরে আসেনি। এখন এমন একটা সমস্যা যে ইউরোপের বর্ডারে হচ্ছে যুদ্ধটা, ইউরোপের সীমান্তের মধ্যেই হচ্ছে যুদ্ধটা। ইউক্রেনের সাথে যদি আমি রাশিয়ার সংযোগের জায়গা দেখি, বা এদিকে বেলারুশ, ওদিকে হচ্ছে পোল্যান্ড, ওদিকে এইভাবে যদি আমি এই যে কানেকশনটা দেখি, এবং এটাতে সবচেয়ে এতদিন পর্যন্ত যুদ্ধের যে আঁচগুলো, এটা এশিয়ার মধ্যে, এশিয়ার দেশগুলো আমরা হয়তো কিছুটা কম বেশি আঁচ করেছি, কিন্তু এতদিন ইউরোপ কিন্তু একদম দর্শক ছিল। সেটাই আমি আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনি আমার মুখের কথাটা কেড়ে নিয়েছেন। 3.5 বছর তো কোনো ইউরোপ এভাবে পড়ে না। কিন্তু আসলে যে কোনো জিনিস একটা দীর্ঘায়িত হলে, যেমন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে, সমস্যাও দীর্ঘায়িত হচ্ছে, এবং সমস্যাটা ছড়িয়ে পড়তেছে। এবং আপনি সবসময় বলেন যে এই যুদ্ধের এবং কি কি পরিকল্পনা এটা পুতিন অনেক আগে থেকে করে রেখেছিল, এবং ইউরোপকে এখন ব্যতিব্যস্ত করে রাখছে। এবং সবচাইতে বড় এই আপনি যে ডেনমার্ককে এখন দেখেন, ডেনমার্ককে আমরা কিন্তু জানি খুব শান্ত একটা দেশ। আমি আমার নিজের একবার যাওয়ার ডেনমার্কে যাওয়ার আমি দেখেছি যে ডেনমার্কের মানুষগুলো আসলে সারাদিনই আছে কাজের মধ্যে, এবং ওদের ইউরোপে যে ট্রেন্ড আছে কাজের মধ্যেই থাকে সারা বিশ্বে। এবং ওদের আশপাশের জিনিস নিয়ে আসলে ওদের খুব একটা কৃষি এবং গবাদি ফার্ম খুবই উন্নত। আমাদের মনে আছে নিশ্চয়ই আপনার সেটাই ডেনমার্ক থেকে আসে। এই যে ওদের যে মানে ওদের যে চিন্তা ভাবনা, ওদের এগুলো যুদ্ধ ওদের মধ্যে আসলে যায় না। এখন সমস্যা হচ্ছে এখানে ন্যাটো যেহেতু একটি আমরা যদি একটা বন্ডিং ধরে থেকে ন্যাটো, এখন বন্ডিং এর মধ্যে যেসব কান্ট্রিগুলো আছে, যেসব দেশগুলো আছে, যখন একটা এফেক্টেড হচ্ছে তখন আরেকটা এফেক্টেড হচ্ছে। কারণ এগুলো ইউরোপের মধ্যে হলে কিন্তু ছোট দেশ। এবং বিষয়টা হচ্ছে এখানে যে ওই যে আমরা কিছু যেটা বলছিলাম, রাশিয়া পুতিন কিন্তু যে কাজটা করছেন, উনি কিন্তু সবাইকে আসলে একটু কম বেশি টোকা দিয়ে যাচ্ছেন, সবাইকে আসলে কম বেশি উনি একটা জিনিস মানে বলা যায় যে ব্যতিগ্রস্ত করে রাখছেন, একটা টেনশনে রাখছেন। এই কারণে ডেনমার্কও আসে। ডেনমার্ক কিন্তু আপনি দেখবেন যুদ্ধ বা এই ধরনের কোনো বিষয় কিন্তু আমরা ডেনমার্কে কখনো কোনো সময় দেখিনি। এইটা এখন তাহলে বিষয় যে চিন্তা করতে পারে, শান্তিপ্রিয় দেশ, শান্ত একটি দেশ, যাদের আসলে কোনো ধরনের পলিটিক্যাল কোনো অ্যাম্বিশনস আমরা চোখে দেখিনি। ওদের একটা মানে ওদের মধ্যে অন্যরকম একটি চিন্তা থাকে যে শান্তির মধ্যে থাকা, এই বিষয়গুলো যারা থাকে, ওইসব দেশও কিন্তু এখন বেশি হয়ে যাচ্ছে কি যুদ্ধে আক্রান্ত হওয়ার একটা ভয় থাকছে, তারা টেনশনে পড়ছে। এখানে কিন্তু একটা মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যুদ্ধের শুরু থেকে এবং এখন পর্যন্ত কিন্তু ডেনমার্কে কোনো স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় ছিল না। বিষয়টা ছিল ইউক্রেনের সাথে রাশিয়ার সমস্যা। পাশাপাশি হয়তো ন্যাটোভুক্ত দেশ হওয়ার কারণে বা ইউরোপীয় দেশ হওয়ার কারণে কিছু জিনিস হয়তো চলে আসে, কিন্তু সরাসরি যুদ্ধ বলতে যেটা বোঝায়, ইউএসএ যেভাবে এটাতে ইনক্লুড হচ্ছে বা এইভাবে সম্পর্কিত, বা ইউকে যেভাবে সম্পর্কিত, বা জার্মানি যেভাবে, ফ্রান্স যেভাবে অ্যাক্টিভ, কিন্তু সেভাবে কিন্তু আপনার
ডেনমার্ক আসে না। কিন্তু এবার একটা জিনিস এখানে থেকে শঙ্কার বিষয় হচ্ছে এই জায়গায়, ডেনমার্কের মতো শান্তিপ্রিয় একটা দেশ যখন এটার সাথে নিজেকে টেনশন নেয়, তার বুঝতেই হয় এই কথাটাই সত্য যে দ্বিতীয় মহাযুদ্ধের পর আসলে অন্যতম একটা কঠিন একটা সময়ের মধ্যে হেরে যাচ্ছে। কারণ আমরা দেখেছি ইরাক যুদ্ধে, যেটা বলছিলাম, ইরাক যুদ্ধের সময় কিন্তু এই আতঙ্কটা বা আশঙ্কাটা ছড়িয়ে পড়েনি। হ্যাঁ, এই ইরাক যুদ্ধের সময় কিন্তু এই সমস্যাটা মধ্যে আমরা শুধু এশিয়ানরা হয়তো কোনো না কোনোভাবে প্রভাবিত ছিলাম। এখন দেখা যাচ্ছে এই যুদ্ধটা এমন একটা পজিশন, এমন একটা ভৌগোলিক অবস্থানের মধ্যে আছে, যার ফলে হয়তো পুরোটা বিশ্ব এটার সাথে কোনো না কোনোভাবে, সেটা অর্থনৈতিকভাবে হোক, সেটা সামরিকভাবে হোক, সেটা রাজনৈতিকভাবে হোক, কোনো না কোনোভাবে এর সাথে জড়িত। সর্বশেষ উদাহরণ হচ্ছে ডেনমার্ক। তাহলে বলা যেতে পারে ন্যাটো যে মেডিসিন এতদিন রাশিয়াকে দিয়েছে, পুতিন সে মেডিসিনটা ফিরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমাকে অস্থিরতা রাখবা তুমি, আমাকে তুমি বিপদে ফেলবা। একটা কথা আছে যে টেনশন দেওয়ার জন্য দেওয়ার জন্য টেনশনটা আসলে দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট, ফিরে আসা। মানে পুতিনের এই যে কামব্যাক, এই যে কামব্যাকটা কিন্তু আসলে মারাত্মক একটা বিষয়। এই কারণে আমি বলবো যে উনি একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন আগে হয়তো আমেরিকা একটা নিয়ন্ত্রণের জায়গা থেকে দেখে সবাইকে আসলে এক ধরনের নিয়ন্ত্রণ করতো, অলিখিতভাবে সেই জায়গাটা কাছাকাছি এখন পৌঁছে গেছেন পুতিন, যার কারণে এখন দেখা যাচ্ছে যে উনি মোটামুটি হোয়াইট হাউস থেকে শুরু করে এখন ডেনমার্কের প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে এখন একটা টেনশনের মধ্যে রেখেছে একজন মানুষ। একটা জিনিস খুবই মানে এখানে চিন্তার বিষয়, একটা লোক পুরো একটা বিশ্বকে, পুরো একটাই, তার বিপক্ষে তো 32টা দেশ আছে এবং সব কম বেশি কিন্তু অনেককেই এই জিনিসটা তিনি এখন এমন একটা টেনশনের মধ্যে রেখেছেন যে আসলে চাইলেও ওরা আসলে এই থেকে বের আসতে পারছে না। এবং এটাও হতে পারে এটা তার একটা কৌশল যে এখন তোমরা যুদ্ধ বন্ধ করো। কাজল ভাই, আমরা জানি যে গতকাল থেকে একটি বিশেষ খবর আমাদের আন্তর্জাতিক গণমাধ্যমে খুব আলোচিত হচ্ছে, মধ্যপ্রাচ্যের একটি দেশে আমরা সাহায্য যাচ্ছে, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যক্তি উদ্যোগে ফ্লোটিলার যে প্রায় 43টি জাহাজের খবর আমরা এখন জানি যে সাহায্য নিয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু দর্শকদের জন্য। আচ্ছা, যেটা আপডেট হচ্ছে আপনার প্রায় 44টি দেশ, পরে আরো কিছু যোগ হয়েছে, 500 মানুষের মধ্যে রয়েছেন। আমি কোন কোন দেশ আগে বলে দিচ্ছি। এটা আসলে ব্যক্তিগত উদ্যোগে যাচ্ছে, ধরেন এটা একটা মানবিক সহায়তা। সেটা যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক, আপনি যেটা কথা বলছিলেন। আছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমও আমাদের বাংলাদেশে। এনারা ধরেন 44টা, অনেকে 44টা বলছে, অনেকে 43টা বলছে, জাহাজ নিয়ে অনেকদিন আগে থেকে মধ্যপ্রাচ্যের একটি দেশে ত্রাণ নিয়ে যাচ্ছিল ব্যক্তিগত উদ্যোগে, এবং এটা পরিচালনা করছিলেন সুইডিশ অধিকার কর্মী, যে তরুণ মেয়েটা যে জাতিসংঘের ঝড় তোলে প্রায়, দেখা যায় গ্রেটা থুনবার্গ, তিনিও আছেন। তো গতকাল রাতে যেটা হয়েছে, আপনার 13টি নৌযান আটকে দিয়েছে ওই পার্শ্ববর্তী দেশের সেনাবাহিনী। আটকে দেওয়ার পর আরো 30 থেকে 31টা জাহাজ এটা এখনো অ্যাক্টিভ রয়েছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে যাওয়ার জন্য। আসলে এই নিউজটা খুবই ঘন্টায় ঘন্টায় আপডেট হচ্ছে। আপডেট হওয়ার ফলে আমাদের এটা আরো আপডেট হবে নিউজটা। তো আমি যেটা বললাম যে এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে, মিশনের নাম দিয়ে হচ্ছে গ্লোবাল সুমুদ ফটিলা সমুদ্র পথে ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। ওই প্রথমে বললাম প্রায় 44টা দেশের 500 জন স্বেচ্ছাসেবকও বলা যেতে পারে, 44টা দেশের 500 জন, এবং জাহাজ হচ্ছে 43টা। তার মধ্যে আটকে ফেলেছে 13টি, এবং 30টি নৌযান এখনো সেখানে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে 13টি যেটা আমরা বললাম যে আটক করা হয়েছে, এবং যাত্রীদের মধ্যে 30 জন যাত্রীও আটক হয়েছেন, যার মধ্যে ইতালির 22 জন, তুরস্কের 21 জন ও মালয়েশিয়া থেকে 12 জন রয়েছেন। দাদা, এটার আপডেট আমরা আবার আমাদের অনুষ্ঠানে দিয়ে দেব। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ খবর সংযোগের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার আপনাদের শারদীয় দুর্গাপূজা শুভেচ্ছা জানাচ্ছি, যারা সনাতনী ধর্মাবলম্বী রয়েছেন তাদের জন্য। আর আজকে বিজয় দশমী, আপনাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে হোক, আপনারা উৎসব মুখর থাকেন, এটাই আশা করি। আমাদের অনুষ্ঠানটা এই বিষয় সংযোগ আপনারা দেখছেন, কমেন্ট করছেন, এর জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানান। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।